মুখ্য সচিবকে তলব করা হলো, 4 জনকে সাসপেন্ডের নির্দেশ দেওয়া হয়েছে, অথচ তাদের করা হয়নি। রাজ্য সরকারের সঙ্গে এই যে কমিশনের সংঘাত, এই মুহূর্তে আর কি জানা যাচ্ছে, কিভাবে আপনি দেখছেন বিষয়টি? দেখো, সংঘাতটা কিন্তু আজকে থেকে শুরু হয়নি। তখন কমিশন যে এসআইআর চালু করে, বিশেষ করে বাংলায়, যখন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার যে 1000 জনকে যে ট্রেনিং করতে দিল্লিতে পাঠানো হয়, তারপরেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে যাদেরকে পাঠানো হয়েছে বিএলও পোস্টে ট্রেনিংয়ের জন্য, তিনি জানেন না। তিনি রীতিমতো বীরভূমে দাঁড়িয়ে সেই সভাতে কিন্তু কমিশন সমালোচনা করেন, এবং তারপর থেকেই রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে, বা রাজ্যের শাসক দলের পক্ষ থেকে, যে এসআইআর বাংলায় করতে দেওয়া হবে না। এবং মুখ্যমন্ত্রী নিজে প্রকাশ্যে বলেন যে ডিএম অর্থাৎ ডিএম যারা ছিলেন তাদেরকে দেখতে হবে যে একজনের নামও যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। সুতরাং এই যে মুখ্যমন্ত্রীর বক্তব্য, এর বক্তব্যের পরে দেখা যায় কমিশন কিন্তু নিজেদের বলেছে যে স্বচ্ছতা অর্থাৎ যে ভোটার তালিকা সংশোধনীর যে প্রক্রিয়া শুরু করেছে তাতে কিন্তু অনড় থাকে। এবং দেখো, তারপরে যে বিএলওদের ট্রেনিং করা হয়, ট্রেনিং করার পরেই কিন্তু প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। এবং শুরু করার পরে প্রথম দিকেই দেখা যায় যে দুটি বিধানসভা, কিন্তু তোমাকে বলবো বারুইপুর পূর্ব এবং ময়না, এই দুই বিধানসভা কেন্দ্রে যে 4 জন অফিসার ছিলেন, যদি বলি বারুইপুর পূর্বের ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ছিলেন দেবোত্তম দত্ত চৌধুরী, এবং ওই কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ছিলেন তথাগত মণ্ডল, এবং ময়নার ছিলেন বিপ্লব সরকার ইআরও, এবং এই ইআরও সুদীপ্ত দাস। এই 4 জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা কোথাও যেন পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছেন। ভোটার তালিকায় যে স্বচ্ছতার পথে হাঁটছে কমিশন, সেই স্বচ্ছতা কিন্তু আসছে না। এই অভিযোগ আসার পরেই কিন্তু কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবকে রীতিমতো চিঠি লিখে জানানো হয় এই 4 আধিকারিককে সাসপেন্ড করতে হবে এবং তার বিরুদ্ধে এফআইআর করতে হবে। এবং তারপরে দেখা যায় রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি গতকালই আমরা দেখলাম, যেখানে কমিশন শেষ সময়সীমা অর্থাৎ 11ই আগস্ট বেলা 3টে পর্যন্ত সময় দিয়েছিল রাজ্যের মুখ্য সচিবকে, ঠিক সেই সময় তিনি কিন্তু চিঠি লিখে কমিশনকে জানান যে আপাতত এই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে না, কিন্তু যে ডেটা এন্ট্রি অপারেটর যাকে নিয়োগ করা হয়েছিল সুরজিৎ হালদার এবং সুদীপ্ত দাস, এই দুজনকে সরিয়ে দেওয়া হচ্ছে, কমিশন ইলেকশনের কাছ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই মর্মে কিন্তু একটা চিঠি পাঠানো হয়, এবং তারপরেই একটা কিন্তু কৌতূহল তৈরি হচ্ছিল যে কমিশন এরপর কী করতে পারে। দেখো, বিহারে যে এসআইআর শুরু হয়েছে, এবং বিহারে রীতিমতো এসআইআর করতে কমিশন কিন্তু অত্যন্ত স্ট্রিক্টভাবেই কিন্তু তারা কাজকর্ম করছে, এবং রীতিমতো 50 জন আপাতত জেলে রয়েছে কিন্তু, এবং বেশ কয়েকজনের মধ্যে এফআইআর হচ্ছে, ইনভেস্টিগেশন চলছে। কিন্তু রাজ্যের ক্ষেত্রে কী হবে, আপাতত 4 জন অফিসার WBCS অফিসারের বিরুদ্ধে অভিযোগ এসছে। রাজ্য সরকার যেখানে কোনো পদক্ষেপ নেয়নি, এমনকি কমিশনকে জানিয়েছে যে আপাতত যেহেতু তারা অনেক কাজ করেন WBCS অফিসার, সুতরাং তাদের বিরুদ্ধে এই মুহূর্তে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। আপাতত একজনকে WBCS অফিসার এবং এই সুরজিৎ হালদার যে ডাটা এন্ট্রি অপারেটর ছিলেন তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই চিঠি দেওয়ার পরে কিন্তু আজ কমিশনের পক্ষ থেকে স্পষ্ট রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হলো, এবং মুখ্য সচিবকে রীতিমতো তলব করা হয়েছে আগামীকাল ঠিক বেলা 5টার মধ্যে মুখ্য নির্বাচনী দপ্তর অর্থাৎ দিল্লিতে কিন্তু হাজির দিতে হবে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখো, কমিশনের কথা যদি বলা হয় যে রাজ্যের মুখ্য সচিব যিনি রয়েছেন তিনি একটা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, ফলে তার বিরুদ্ধে কী পদক্ষেপ হতে পারে। দেখো, প্রথমত কমিশন কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, একটা স্বাধীন সংস্থা, তারা কিন্তু সিদ্ধান্ত নিতেই পারে। তুমি বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক নেতারা বক্তব্য করবেন যে যেহেতু 2004 সালের ভোটার তালিকা নিয়ে বা 2002-এর ভোটার তালিকা নিয়ে এই এসআইআর চলছে, সুতরাং তারপরে যারা নির্বাচিত হয়েছেন জনপ্রতিনিধি রয়েছেন, বলো দেশের প্রধানমন্ত্রী 2024-এ জিতে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী, সুতরাং এই সরকার অবৈধ সরকার ভেঙে দেওয়া হোক, নানাবিধ প্রশ্ন উঠবে। কিন্তু আমাকে বলে রাখি, কমিশন কিন্তু এখানে স্পষ্ট নির্দেশ, কমিশন কিন্তু সেই অধিকারটা রয়েছে যে তারা কী করবে, কারণ একটা স্বাধীন সংস্থা, তারা 2002 সালের ভোটার তালিকা মানবে নাকি 2010-এর, সেটা কিন্তু তারাই ঠিক করতে পারে। সুতরাং এই রাজনৈতিক নেতাদের ব্যক্তিত্বের এই বক্তব্য, এর সঙ্গে তো কমিশনের সিদ্ধান্তের কোনো মিল নেই। সুতরাং কমিশন আরেকটি বিষয় জানতে চাইবো, যে 4 জন আধিকারিক যারা রয়েছেন তাদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ উঠছে, সেই বিষয়ে কি আদতে তদন্ত হবে আগামী দিনে, কি মনে হচ্ছে? দেখো, নিশ্চয়ই কমিশন এইখানে দাঁড়িয়ে কমিশন যদি কোনো পদক্ষেপ না নেয় এই 4 আধিকারিক বিরুদ্ধে, তাহলে কিন্তু আরও যারা রয়েছে, দেখো রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে প্রকাশ্যে বলেছিলেন যে একজনের নাম যেন বাদ না যায়, যেহেতু তারা রাজ্য সরকারের চাকরি করেন, সুতরাং এই মুখ্যমন্ত্রী এই যে স্ট্রিক্ট নির্দেশ, এটাও কিন্তু একটা এই এসআইআর কাজে কিন্তু প্রভাব ফেলতে পারে।
তো সুতরাং কমিশন কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া কিন্তু বাঞ্ছনীয়, আর নইলে কিন্তু স্বচ্ছতা কিন্তু ভোটার তালিকায় আসবে না। যে স্বচ্ছতা আনার জন্য কমিশন ঝাঁপিয়েছে, যেখানে 2004 সালের পর এই প্রথমবার এসআইআর হচ্ছে, যেখানে তার মাঝখানে বহু মানুষ মৃত্যু হয়েছে, যাদের নামও কিন্তু ভোটার তালিকা রয়েছে, যারা এই রাজ্য ছেলে অন্য রাজ্যের বাসিন্দা হয়েছেন, বা অনেকের নামও কিন্তু দু জায়গায় রয়েছে, নানাবিধ প্রশ্ন উঠে আসছে। সুতরাং কমিশন যদি এই স্বচ্ছতা যদি না আনতে পারে, তাহলে ভোটার তালিকা কিন্তু স্বচ্ছতা বলা যাবে না। ফলে মুখ্যমন্ত্রী আবার দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী নারাজ রয়েছেন এই ঘটনা নিয়ে, যে 4 জনকে সাসপেন্ড করা হয়েছে, মুখ্যমন্ত্রী বিষয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। তাহলে একেবারে মুখ্যমন্ত্রী কি নির্বাচন কমিশনের বিরুদ্ধে যাচ্ছেন, কি মনে হচ্ছে? দেখো, কমিশনের বিরুদ্ধে যাওয়া নিয়ে কিন্তু নানাবিধ বিবৃতি কিন্তু এসছে। আমি তো প্রথমেই বলে রাখলাম যে রাজনৈতিক ব্যক্তিরা তারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেন, কিন্তু কমিশন একটি স্বাধীন সংস্থা। দেখো, কিছুদিন আগে সুপ্রিম কোর্টে এই নিয়ে কিন্তু 10টি মামলা হয়েছিল, সেখানেও কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে নির্বাচন কমিশন এই বৈধ নাগরিকত্বের ক্ষেত্রে ভোটার কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড মানবে কিনা তার পুরোপুরি সিদ্ধান্ত কমিশন, কিন্তু একটা অবজারভেশন দিয়ে তারা ভেবে দেখতে পারে। সুতরাং এখানে একটা জিনিস স্পষ্ট যে কমিশন তাদের যে সাংবিধানিক যে অধিকারটা রয়েছে, সেই অধিকারের কথা কিন্তু মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্টও। ফলে রাজনৈতিক ব্যক্তিরা যারা যদি মেনে চলেন যে কমিশনের সিদ্ধান্ত মানব, তারা হয়তো সভা সমাবেশে বক্তব্য রাখবেন, কিন্তু কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু সরকারকে মানতে হবে। ফলে এখানে দাঁড়িয়ে তোমাকে বলবো, কমিশন যদি এই নির্বাচন আগে, সামনে যে 2026 বিধানসভা নির্বাচন, তার আগে নির্বাচন কমিশন যদি ভোটার তালিকা সংশোধনী না করে এই অবস্থা যদি থাকে, তাহলে কিন্তু অর্থাৎ সরকারের মেয়াদ শেষে গেলে রাষ্ট্রপতি শাসন জারিরও সম্ভাবনা রয়েছে। হয়তো রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর স্বচ্ছভাবে এসআইআর করে কিন্তু তারপরেই নির্বাচনে যেতে পারে, সে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার কিন্তু অধিকার কমিশনের রয়েছে। ফলে সরকারকে সেই কমিশনের সিদ্ধান্ত মেনে নেওয়া যেমন বাঞ্ছনীয়, রাজনৈতিক দল তারা বিরোধিতা করবেই, কিন্তু সরকারিভাবে এই কমিশনের সিদ্ধান্ত মেনে নেওয়া কিন্তু অত্যন্ত বাঞ্ছনীয়। একেবারে আমরা গতকালও দেখেছিলাম যেভাবে উত্তপ্ত হয়েছিল নির্বাচন কমিশন অফিস, ঘেরাও অভিযান হয়েছে, একাধিক বিরোধী জোট তারা প্রত্যেকে মিলে সেই ঘেরাও অভিযানে সামিল হয়েছে এবং একবারে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো একের পর এক নির্বাচন কমিশনের বিরুদ্ধে যাচ্ছে বিরোধীরা, বিরুদ্ধে যাচ্ছে রাজ্য সরকার। এই বিষয়টি ঠিক নির্বাচনের আগে কতটা গুরুত্ব ফেলছে? দেখো, যে কোনো ইস্যুই তৈরি হোক, সেটা যে কোনো সিদ্ধান্ত যখন নেওয়া হয়, সুতরাং বিরোধী দলের যে বিরোধিতা করা সেটাও কিন্তু সাংবিধানিক অধিকার। এই সুপ্রিম কোর্ট বা বলো যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে এসআইআর করার, তবে এসআইআরে যে সমস্ত ব্যক্তিদের নাম বাদ গেছে, প্রায় 65 লক্ষ নাম কিন্তু বিহারে বাদ গেছে। ফলে বিরোধিতা করা একটা বড় জায়গা কিন্তু রয়েছে। আর যেহেতু সামনে বিহার বিধানসভা নির্বাচন, সুতরাং বিরোধীরাও ঐক্যবদ্ধভাবে তাদের দেখানোর চেষ্টা কিন্তু করবে। কারণ দেখো, আন্দোলনই কিন্তু বিরোধীদের তাদের যে অস্তিত্ব সেটা কিন্তু প্রমাণ করে। ফলে কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে যে 2024 লোকসভা নির্বাচন আগে এই 26টি রাজনৈতিক দল আইএনডিএ জোট তৈরি করেছিল, তাদের ঐক্যবদ্ধ দেখানোর কিন্তু প্রয়োজন। এবং ঠিক সেখানে দেখো, সরকারিভাবে এই মুহূর্তে তেমন কোনো কিন্তু বিল পাস হয়নি, ফলে সরকারের বিরোধিতা করার জায়গা নেই। কিন্তু কমিশনের এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে নিয়ে সরকারকে বেঁধার কিন্তু একটা জায়গা রয়েছে। কারণ যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, ফলে কমিশন বিজেপির হয়ে কাজ করছে, কোনো একটা রাজনৈতিক দলের পক্ষপাত তুষ্ট হয়ে কাজ করছে, এই অভিযোগ কিন্তু এবার না বারবারই এসছে। এর আগেও বহুবার এসআইআর হয়েছে এবং বহুবারও কিন্তু অভিযোগ এসছে এবং আন্দোলন ঠিক একইভাবেই হয়েছে। ফলে এবারেও নতুন কিছু নয়, কিন্তু কমিশন, আমি তোমাকে আবার বলবো, যেহেতু বিহার নির্বাচন সামনে, আরজেডি বলো কংগ্রেস ঐক্যবদ্ধভাবে 2024 লোকসভা নির্বাচন লড়াই করেছিল, ফলে বিধানসভা নির্বাচনে তারা যে ঐক্যবদ্ধ থাকার, এটা কিন্তু অন্যতম মাধ্যম এই কমিশনের বিরোধিতা। ফলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলছে, যেখানে মুখ্য নির্বাচন অফিসার দপ্তরে গতকাল ঘেরাও করা হয়েছিল এবং যেখানে কমিশন কিন্তু 30 জনকে ডেকেছিল যে তার সাথে বৈঠক করবে, কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু যাওয়া হয়নি। মল্লিকার্জুন খাড়গে, যিনি রাজ্যসভার বিরোধী দলনেতা, তিনি বলেন যে একটি হল ঘরে সমস্ত নেতা যারা বিক্ষোভে সামিল হয়েছিলেন সমস্ত সাংসদদের নিয়ে বৈঠক করবে, কিন্তু কমিশনের সিদ্ধান্তটা উড়িয়ে দেওয়ার নয়, যে কোনো বৈঠকের ক্ষেত্রে দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেখানে 30 জনকে ডাকা হয়েছে, সেটা কিন্তু একটা ভালো পদক্ষেপ। কিন্তু বিরোধিতার ওই যে বললাম, বিরোধিতার একটা জায়গা, সেই জায়গা কিন্তু বিরোধিতা ছাড়তে চায় না, আর যার ফলে সেই মিটিংয়ে না গিয়ে কিন্তু বিরোধিতা গতবারও ছিল আর আজও কিন্তু ঠিক একইভাবে চলছে। ফলে কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে বিরোধীরা তার রাজনৈতিক অস্তিত্ব একটা প্রমাণের চেষ্টা কিন্তু করবেই, তা বলার অপেক্ষা রাখে না। কারণ সামনেই 2025 রয়েছে বিহার বিধানসভা নির্বাচন এবং 26 রয়েছে এই বাংলার বিধানসভা নির্বাচন। একেবারে ধন্যবাদ সত্যদা আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রাখছিলাম, যেখানে মুখ্য সচিবকে তলব করলো নির্বাচন কমিশন। নির্বাচনের কমিশনের একাধিক বিষয় কিন্তু এবার মানতে নারাজ রাজ্য সরকার।